নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায় মূল্যায়ন 2025 রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের পরিবেশের ষষ্ঠ স্কুলটির প্রশ্ন উত্তর। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম থেকে পঞ্চম স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করোনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও। আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিতে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকের ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথম প্রশ্নটি বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। যে কোনো পাঁচটি আমি প্রত্যেকটা লিখে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আমার সোনার বাংলা গানটি রচিত হয়েছিল 1947 সালে, 1905 সালে, 1917 সালে না 1948 সালে? এখানে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখতে আমি যেটা সঠিক হবে সেটা নিচে দাগ দিয়ে লিখে নিচ্ছি। কত সালে আমার সোনার বাংলা গানটি রচিত হয়েছিল? 1905 সালে। গাঙ্গেয় সমভূমির উচ্চতা সমুদ্র জলের তুলনায় 10 থেকে 15 মিটার, 20 থেকে 30 মিটার, 50 থেকে 100 মিটার না 100 থেকে 500 মিটার? 10 থেকে 15 মিটার। স্বামী বিবেকানন্দের বিদেশিনী শিষ্যার নাম মাদার টেরিজা, ভগিনী নিবেদিতা, বেগম রোকেয়া না কল্পনা দত্ত? স্বামী বিবেকানন্দের বিদেশিনী শিষ্যার নাম হলো ভগিনী নিবেদিতা। মাস্টারদা নামে পরিচিত ছিলেন ভগৎ সিং, সূর্য সেন, বাঘাযতীন না ক্ষুদিরাম? মাস্টারদা নামে পরিচিত ছিলেন সূর্য সেন। মাস্টারদা সূর্য সেন। একটি লুপ্তপ্রায় মাছ হলো রুই, কাতলা, ন্যাদোস না শিঙি? একটি লুপ্তপ্রায় মাছ হলো ন্যাদোস। রেশম কীট পালনের জন্য যে গাছের চাষ করা হয় তা হলো ধান, পাট, আলু না তুঁত? তুঁত। তুঁত গাছের চাষ করা হয় রেশম কীট পালন করার জন্য। দুইয়ের প্রশ্নটি বলেছে শূন্যস্থান পূরণ করো, যে কোনো চারটি আমি প্রত্যেকটা লিখে দেখিয়ে দিচ্ছি। পৃথিবীর ছাদ বলা হয় ড্যাশ মালভূমিকে? কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়? পামির মালভূমিকে। তোমরা সকলে ভালোভাবে বইটি পড়বে, তাহলে দেখবে তোমাদের এই প্রশ্নগুলো একদমই আটকাচ্ছে না। ড্যাশ নদী হলো একটি নিত্যবহ নদী। কোন নদী? গঙ্গা নদী হলো নিত্যবহ নদী। গঙ্গা নদী হলো একটি নিত্যবহ নদী। ভারতবর্ষ স্বাধীন হয় ড্যাশ সালে? কত সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল? 1947 সালে। ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম কি? হারভেস্টার। ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম হারভেস্টার। মাতঙ্গিনী হাজরা ড্যাশ নামে পরিচিত? কি নামে? গান্ধী বুড়ি নামে পরিচিত। গান্ধী বুড়ি নামে পরিচিত। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। তারপরে তিনি প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। রার শব্দের অর্থ কি? রার শব্দের অর্থ হলো পাথুরে জমি। পাথুরে জমি। তারপরে তিনি দুইয়ের প্রশ্নটি বলেছে ল্যাটেরাইট মৃত্তিকার রং লাল হয় কেন? পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে এই মাটি দেখা যায়। লৌহ অক্সাইডের উপস্থিতির জন্য ল্যাটেরাইট মৃত্তিকার রং লাল হয়। কোন গাছের পাতা দিয়ে থালা বাটি তৈরি হয়? শাল গাছের পাতা দিয়ে থালা বাটি তৈরি হয়, শাল গাছের। কার জন্মদিন শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়? কার জন্মদিন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান এর। বেশি রাসায়নিক সার ব্যবহারের কুফল কি? বেশি রাসায়নিক সার ব্যবহার করলে জমির উর্বরতা কমে যায়। জমির উর্বরতা কমে যায়। বাঁশের কেল্লা কে তৈরি করেছিলেন? তিতুমির। বাঁশের কেল্লা তৈরি করেছিলেন তিতুমির। তিতুমির। তোমরা আমার কথাগুলি ভালোভাবে শুনবে।
তারপরে 4 প্রশ্নটি বলেছে, দেখো নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। নদী মাতৃক সভ্যতা কাকে বলে? দেখো আমি খাতায় লিখেছি, বলে দিচ্ছি, শুনে নাও। নদীকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে ওঠে তাকে নদীমাতৃক সভ্যতা বলা হয়। পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলি নদীর তীরেই গড়ে উঠেছিল। যেমন সিন্ধু নদীর তীরে প্রাচীন হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমীয় সভ্যতা ছিল। আর নীল নদের তীরে মিশরীয় সভ্যতা সৃষ্টি হয়েছিল। 4-2 প্রশ্নটি বলেছি, বঙ্গভঙ্গের প্রতিবাদে বাংলার মানুষ কি করেছিল? 1905 সালের বঙ্গভঙ্গের প্রতিবাদ মানুষ করেছিলেন নিম্নলিখিত ভাবে। ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল, বিদেশি জিনিস ব্যবহার ছেড়ে স্বদেশি জিনিস ব্যবহার শুরু করেছিলেন, চরকা কেটে সুতো বানিয়ে সেই থেকে নিজেরা কাপড় জামা বানায়। বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর গান লিখেছিলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। 3 প্রশ্নটি বলেছে, সাধারণতন্ত্র কাকে বলে? কবে এই দিবস পালন করা হয়? সাধারণতন্ত্র মানে হলো সাধারণ মানুষই দেশ চালাবে, রাজার ছেলে রাজা হবে এমনটি চলবে না। আর যে সাধারণ লোক সেই পরে ভোটে জিতে সরকারের প্রধান হতে পারে। স্বাধীন দেশটা কেমন করে আমরা চালাবো তার এমন নিয়ম চালু হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি। এই তারিখটাই ভারতবর্ষের সাধারণতন্ত্র দিবস। 4 প্রশ্নটি বলেছে, লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের কয়েকটি উপায় আলোচনা করো। লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের কয়েকটি উপায় হলো, 1 নম্বর পয়েন্ট লিখেছি, দেখো কোন কোন মাছ লুপ্তপ্রায় তার তালিকা প্রস্তুত করতে হবে। 2 লুপ্তপ্রায় মাছ বাজারে কেনা বেচা বন্ধ করতে হবে। 3 লুপ্তপ্রায় মাছের ডিম বা চারা মাছ পঞ্চায়েতের মাধ্যমে বিলি করতে হবে। 4 লুপ্তপ্রায় মাছ ধরা নিষিদ্ধ করতে হবে। তারপরে 5 প্রশ্নটি বলেছে, ধাপ চাষ কাকে বলে? পাহাড়ে ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি কেটে চাষ করাকে ধাপ চাষ বলা হয়। ধাপ চাষে একদিকে যেমন ভূমিক্ষয় কম হয়, অন্যদিকে চাষের জন্য বেশি জায়গাও পাওয়া যায়। 5 প্রশ্নটি বলেছে, দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি। আমি 3টি লিখে দেখিয়ে দেবো, দেখে নাও। 5 প্রশ্নটি আছে, সুন্দরবন অঞ্চল সম্পর্কে ধারণা দাও। দেখো এটা তোমাদের বইতেই আছে, তোমরা যখন পড়বে, তোমাদের পাঠ্য বইটি পড়বে তখন দেখবে যা আছে সুন্দরবনের যে পড়াটি আছে সেটাতেই আছে। আমি বলে দিচ্ছি, ভালোভাবে মন দিয়ে শুনে নাও এবং খাতায় নোট করে নিও। গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটাই বিরাট বন, সুন্দরবন। অবশ্য তার বেশিরভাগটাই বাংলাদেশে। উত্তর 24 পরগনার অল্প কিছু অংশ আর দক্ষিণ 24 পরগনার দক্ষিণ পূর্ব দিকের প্রায় পুরোটা জুড়ে সুন্দরবন। এই অঞ্চলের ভূমির ঢাল খুবই কম। রয়্যাল বেঙ্গল টাইগার আর সুন্দরী গাছ এই বনের সবচেয়ে বিখ্যাত প্রাণী আর উদ্ভিদ। এটা খুব নিচু জায়গা, শুধু নদী আর নদী। মাতলা, বিদ্যাধরী, কালিন্দী, রায়মঙ্গল। চলাফেরা করতে গেলে বারবার নৌকা চড়তে হয়। এখানকার মাটিতে খুব নুন, মাটিতে বালি কম, কাদার ভাগ বেশি। মাটির তলার জলও নোনতা। এখানকার মাটির নিচের জলের স্তরের সঙ্গে সমুদ্রের সরাসরি যোগ রয়েছে যে বনের পুরোটাই সাগরের খুব কাছে। অনেক দ্বীপ রয়েছে। পশ্চিমবঙ্গের অংশটায় 102টি দ্বীপ আছে, তার মধ্যে 48টায় ঘন বন রয়েছে। বসতি নেই, 54টায় মানুষ বেশ কিছু বন কেটে বসতি করছে। প্রচুর পলিমাটি, গোলা জল ভাগীরথী, পদ্মা ও অন্যান্য নদী দিয়ে বয়ে যেত। এই অঞ্চলের ভূমির ঢাল কম, তাই সেই পলি জমে জমে দ্বীপ তৈরি হয়ে যায়। তারপর বন, এভাবে 7-8 হাজার বছর ধরে এই বন গড়ে উঠেছে। নদীর জল আর সমুদ্রের জল মিশে আছে এই অঞ্চলে। ওই ঈষৎ নোনা জল আর কাদায় জন্মায় এক ধরনের গাছ। তাদের 2 রকম মূল, মাটির গভীরে যায় ঠেসমূল, তা গাছকে মাটিতে আটকে রাখে। আর এক রকম মূল মাটি থেকে উপরে ওঠে, তার সাহায্যে বাতাস থেকে অক্সিজেন নেয় গাছ।
তাকে বলে শ্বাসমূল। এই ধরনের গাছকে বলে ম্যানগ্রোভ জাতীয় গাছ। এখানে গেওয়া, পাইন আর গরান গাছ আছে। এছাড়া আছে হেতাল, গোলপাতা। এখানকার জলে কামট আছে, খুব লম্বা খাঁড়ির কুমির আছে। ডাঙায় মেছো বিড়াল, বুনো শুয়োর, চিতল হরিণ আছে। এখানে 100 বছর আগেও চিতাবাঘ, জাভান গন্ডার, বুনো মহিষ পাওয়া যেত। এখানকার লোক নানা রকম কাজ করে: চাষ, মধু সংগ্রহ, নৌকা তৈরি করা ও চালানো, মাছ ও মিন ধরা, কাঁকড়া শিকার। ভালোভাবে তোমরা দেখে নেবে এবং খাতায় নোট করে নেবে, পড়বে, দেখবে খুব সহজ লাগবে তোমাদের। তোমরা খুব সহজেই পেরে যাবে, একটু ভালোভাবে বাড়িতে সকলে পড়বে। তারপরে 5-এর 2-এর প্রশ্নটি বলেছে টিকা লেখো সবুজ বিপ্লব। সবুজ বিপ্লব 1960-এর দশকে ভারতীয় কৃষিতে যে ব্যাপক উৎপাদন বৃদ্ধি ও আমূল পরিবর্তন ঘটে তাকে সবুজ বিপ্লব বলে। কারণ লিখেছে দেখো: উচ্চ ফলনশীল বীজের ব্যবহার বৃদ্ধি, 2 রাসায়নিক সার ও কীটনাশকের ব্যাপক ব্যবহার, টিউবওয়েল বসিয়ে জলসেচের ব্যবস্থা, 4 কৃষিজ যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি প্রভৃতি কারণে ভারতীয় কৃষিতে উৎপাদন বৃদ্ধি পেতে থাকে। প্রভাব: গরমে উৎপাদন সবচেয়ে বেশি বৃদ্ধি পায়। ধান, ডাল, তৈলবীজ প্রভৃতি প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। খাদ্যের আকাল কেটে যায়, কৃষকদের আয় বৃদ্ধি পায়। 5-এর 3-এর প্রশ্নটি বলেছে বাংলার স্বাধীনতা সংগ্রামী সম্পর্কে যা জানো লেখো। বাংলার স্বাধীনতা সংগ্রামীরা ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাদের মধ্যে কয়েকজন উল্লেখযোগ্য বিপ্লবী হলেন ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ভগৎ সিং। এই বিপ্লবীরা তাদের সাহস, ত্যাগ ও দেশপ্রেমের মাধ্যমে স্বাধীনতা আন্দোলনে নতুন গতি এনেছিলেন। বাংলার স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তি: ক্ষুদিরাম বসু ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন তরুণ বিপ্লবী ছিলেন। তিনি ব্রিটিশ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার উদ্দেশ্যে বোমা হামলায় অংশ নিয়েছিলেন। প্রফুল্ল চাকি তিনিও একজন বিপ্লবী ছিলেন এবং কিংসফোর্ডকে হত্যার জন্য বোমা হামলায় অংশ নিয়েছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি ছিলেন একজন প্রভাবশালী স্বাধীনতা সংগ্রামী এবং আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা। তিনি "তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব" এই বিখ্যাত উক্তিটি করেন। বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত এরা অলিন্দ যুদ্ধ নামে পরিচিত একটি অভিযানে রাইটার্স বিল্ডিং এ প্রবেশ করে 3 জন ব্রিটিশ কর্মকর্তাকে হত্যা করে। এই বিপ্লবীগণ তাদের সাহস ও আত্মত্যাগের মাধ্যমে ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন এবং দেশের স্বাধীনতা সংগ্রামে অনুপ্রেরণা জুগিয়েছিলেন। তাদের অবদান বাংলা তথা ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাহলে দেখো, এটা আমি লিখিয়ে দিলাম, তোমরা ভালোভাবে খাতায় নোট করে নেবে এবং বাড়িতে পড়বে সকলে। তাহলে দেখো, আজ আমি তোমাদের 5ম শ্রেণীর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের পরিবেশের ষষ্ঠ স্কুলটিও কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হব তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি কোনো তোমাদের প্রশ্নের উত্তর জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।